হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়ামা, আর আজকে আমি তোমাদের সবার সাথে শেয়ার করব জাপান সম্বন্ধে আরও একটা নতুন তথ্য। প্রথমেই তোমাদের সবাইকে জানাই, জাপান কিন্তু পৃথিবীর হেলদি দেশগুলোর মধ্যে একটা। জাপানের মানুষজন অনেক বেশি দিন বাঁচে। যদি আমরা জাপানের লাইফ এক্সপেক্টেন্সি নিয়ে কথা বলি, সেক্ষেত্রে কিন্তু জাপান নাম্বার 1-এ রয়েছে। তবে এই র্যাঙ্কিংটা একটু আপ ডাউন করে ঠিকই, বাট জাপান কিন্তু 1 থেকে 3-এর মধ্যে সবসময় থাকে। একটা সমীক্ষায় দেখা গেছে জাপানের ছেলে এবং মেয়েরা প্রত্যেকে কিন্তু 80 ইয়ার্সের ওপর তারা সবসময় বাঁচে। তাদের গড় আয়ু যখন এক্সামিন করে দেখা হয়েছে, সেক্ষেত্রে দেখা গেছে প্রত্যেকেই প্রায় 80 বছরের ওপর জাপানে এখনো বেঁচে আছে। যদি আমরা ওবিসিটি নিয়ে আলোচনা করি, সেক্ষেত্রে দেখা যাবে জাপান কিন্তু 161 নম্বরে রয়েছে। আর আমি যে র্যাঙ্কিংটার কথা বলছি, এই র্যাঙ্কিংটা কিন্তু তখন হয় যখন একটা দেশে ওবিসিটির সংখ্যা, মানে ওবিসিটি আছে এরকম মানুষের সংখ্যা বেড়ে যায়, তখন সেক্ষেত্রে সে নাম্বার 1-এ চলে যায়। এবং এক একটা দেশে যত সংখ্যক কম ওবিসিটি আছে এরকম মানুষ থাকে, সেক্ষেত্রে তাদের র্যাঙ্কিংটা নিচের দিকে নামতে থাকে। তো সেক্ষেত্রে দেখতে গেলে আমাদের ইন্ডিয়া অনেক বেশি উন্নতি করেছে, প্রায় 180 নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে। তো আমাদের দেশ কিন্তু সেরকম একটা ওবিসিটি নিয়ে খুব একটা সমস্যায় নেই। সেজন্য হিসেব মতো দেখতে গেলে জাপানের লোক যেহেতু অনেক বেশি সময় ধরে বাঁচে এবং তার সাথে অনেক বেশি তাদের ভালো ওবিসিটির র্যাঙ্কিং, তো সেক্ষেত্রে আমরা কিন্তু বলতেই পারি যে জাপান অনেক বেশি হেলদি একটা কান্ট্রি। এবার আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো যে জাপান কেন হেলদি একটা কান্ট্রি। এর যা যা রিজনগুলো আমার জানা আছে সেগুলো আমি সব তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই এই ভিডিও শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থেকো। হিসেব মতো দেখতে গেলে এর তো বেশ অনেকগুলো কারণ আছে। তো চলো তাহলে নাম্বার 1 বিষয়টা সম্বন্ধে আলোচনা করা যাক। খুব স্বাভাবিকভাবেই 1 নম্বর পয়েন্ট হচ্ছে খাবার দাবার। জাপানের খাবার দাবার কিন্তু একদম অন্যরকম। জাপানে হেলদি খাবারের সংখ্যা অনেক বেশি এবং সেই রকম খাবার পাওয়াও যায় খুব চটজলদি। জাপানের যেটা একদম পারম্পরিক খাবার দাবার যেটাকে বলে, সেটা কিন্তু ভীষণ হেলদি। তবে যদি তোমরা বলো যে সেখানে কি একদম আনহেলদি খাবার নেই, তাহলে সেটা ঠিক কথা নয়। জাপানেও অনেক আনহেলদি খাবার রয়েছে, কিন্তু যদি তুমি কখনো হেলদি হতে চাও, যদি তোমার হেলদি লাইফস্টাইল করাটা তুমি প্রেফার করো, সেক্ষেত্রে ডেফিনেটলি তোমাকে ওই ফ্রায়েড আইটেমগুলো ছেড়ে ওই সেদ্ধ আইটেমই খেতে হবে। প্রত্যেকেই কিন্তু এখানে কোনো যদি রেস্টুরেন্টেও খেতে যায়, তাহলে খাবার শুরু করে কিন্তু একেবারে তোমার স্যালাড জাতীয় কোনো জিনিস দিয়ে। তার মানে কি, তারা প্রথমে একটু হেলদি খাবারটাকে অ্যাবজর্ভ করে নিতে চাইছে, তারপর গিয়ে তারা অন্যান্য খাবার দাবারগুলো খাবে। তো প্রত্যেকটা রেস্টুরেন্টেরই মেনুতে কিন্তু তুমি এরকম একটা হেলদি ডিশ পেয়ে যাবে, যেখানে তোমার অনেক পরিমাণ ভেজিস দিয়ে কোনো একটা আইটেম ওরা তৈরি করে রাখে। সেখানে অনেক সময় দেখা যায় যে ওপরে তোফুও থাকে। তো এগুলো তো ভীষণই হেলদি শরীরের ক্ষেত্রে। আর এখানে যে একটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে জাপানের প্রত্যেকটা রেস্টুরেন্টে কিন্তু জল আর ওচা হচ্ছে এমন একটা জিনিস যার ভেতর কোনো মিল্ক আর কোনো সুগার থাকে না, আর একদম সবুজ রঙের ওচাটা। তো এই ধরনের ওচাগুলো একদম ফ্রিতে দেওয়া হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেকেই আর আলাদা করে টাকা দিয়ে ওই ড্রিঙ্কস বারগুলো অর্ডার করে না, যেখানে তাদের অন্যান্য জুস বা অন্যান্য যে মিষ্টি জাতীয় পানীয়গুলো থাকে সেগুলোকে তারা আর কনজিউম করে না। যেহেতু তারা ফ্রিতেই জল বা ওচা জাতীয় জিনিস পেয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় জাপানিজরা এখান থেকে নিজেকে বিরত রাখে এবং ওই পানীয় হিসেবে জল আর ওই ওচাই কনজিউম করে থাকে। এবার চলে যাচ্ছি এই বিষয়ের দ্বিতীয় টপিকে, সেটা হচ্ছে এক্সারসাইজ। এরা সারা দিনে এত এক্সারসাইজ করে, মানে এমন না যে শুধু তারা কয়েকটা ঘন্টা শুধু ইয়োগা বা কোনো একটা এক্সারসাইজের পেছনে সময় দিচ্ছে, সেটাই তাদের রেগুলার এক্সারসাইজ হচ্ছে, সেরকম কোনো ব্যাপার নেই। সামান্য একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বলি, জাপানে কিন্তু ট্যাক্সির অনেক বেশি খরচা। তো সেক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ মানুষজন ট্রেনকেই অনেক বেশি প্রাধান্য দেয়, কারণ প্রত্যেকটা জায়গায় এখানে ট্রেন লাইন আছে এবং খুব কম সময়ে কম খরচে সেই জায়গায় পৌঁছে যাওয়া যায়। তো যার জন্য দেখা যায় যে ট্যাক্সি কিন্তু অনেকেই ব্যবহার করে না। এবং তুমি যদি স্টেশনে গিয়ে সেই ট্রেনটা ধরতে যাও, তো তার জন্য তোমাকে যতটা সিঁড়ি ভাঙতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর তোমার ক্যালোরি বার্ন হয়। এবং আমি একটা জায়গার একটা প্ল্যাটফর্মে দেখেছিলাম যে তুমি প্রত্যেকটা স্টেপ ওঠার পর তোমার কত ক্যালোরি বার্ন হচ্ছে সেটা পর্যন্ত সিঁড়ির গায়ে লিখে রেখেছে। তার মানে কি, প্রত্যেকটা মুহূর্তেই এখানে তোমার শরীরকে ওরা চালনা করছে এবং প্রত্যেকটা মুহূর্তেই তোমার কোনো না কোনো ক্যালোরি বার্ন হচ্ছে। যেমন দেখো,
এখানে তোমাকে চলাফেরা করতে হলে হয় সাইকেল না হলে হেঁটে, এই জন্য আমাকে কিন্তু বেশিরভাগ সময় হেঁটে চলাচল করতে হয়। আমি কিন্তু প্রত্যেক দিন ছুটির দিন ছাড়া, ছুটির দিন অনেক বেশি হাঁটাচলা হয়, বাট ছুটির দিন ছাড়া কিন্তু আমার প্রায় 6000 স্টেপ আমি প্রত্যেক দিন হাঁটি। তো সেক্ষেত্রে দেখতে গেলে যে এটা আমার কিন্তু আলাদা করে কোনো এক্সারসাইজ করতে লাগছে না, আমি কিন্তু রোজ এমনি এমনি এক্সারসাইজ করছি। আর এখানে আরেকটা জিনিস যেটা বলার দরকার, সেটা হচ্ছে জাপানে কিন্তু ওই রকম হাউস হেল্পের কোনো রকম সুবিধা নেই। তার মানে ঘরের যা যা কাজকর্মগুলো রয়েছে দৈনন্দিন জীবনে, সেগুলো কিন্তু সব নিজেদেরকেই আমাদেরকে করে নিতে হয়। তাও আমাদের ক্ষেত্রে দেখা যায় কি যে আমরা যেহেতু এখনও আমাদের সেরকম একটা বয়স আসেনি, তো যার জন্য ঘরের সব কাজ করতে আমাদের কিন্তু খুব একটা সমস্যা হয় না। কিন্তু তোমাদেরকে আমি আগের দিনই আমার ভিডিওতে বললাম যে জাপানের কিন্তু বেশিরভাগ বয়স্ক মানুষেরাই বাড়িতে একা থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় যে তাদের দৈনন্দিন জীবনে যা যা ঘরের কাজকর্মগুলো, সেগুলো কিন্তু তাদেরকে নিজেদেরকেই করে ফেলতে হয়। তো সেটা কিন্তু তাদের একটা বেশ ভালোই এক্সারসাইজ হয়ে যায়। আর যেহেতু এরা একাই থাকে, যার জন্য কিন্তু এদের যে দৈনন্দিন জীবনে বাজারঘাট করার যে ব্যাপারটা, সেগুলোও কিন্তু তারা নিজেই করে। 3 নম্বর, মেডিকেল কেয়ার অ্যান্ড ইন্স্যুরেন্স। জাপানে আমরা যারা যারা বসবাস করছি, আমরা কিন্তু সবাই একটা হেলথ ইন্স্যুরেন্সের আন্ডারে রয়েছি। এটা কিন্তু শুধুমাত্র যে জাপানিজ মানুষদের জন্যই প্রযোজ্য সেটা নয়, জাপানে যারা যারা বসবাস করছে প্রত্যেকটা ফরেনার, তাদের ক্ষেত্রেও হেলথ ইন্স্যুরেন্স রয়েছে। যেমন আমাদের প্রত্যেকের একটা হেলথ ইন্স্যুরেন্স আছে, আমরা যদি কোথাও মেডিকেলি অ্যাডমিট হই, সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের কিন্তু 70% ওই ইন্স্যুরেন্স থেকে কাটে এবং 30% আমাদেরকে সেখানে পে করতে লাগে। এখানে যেমন শুনতে অনেকটা ভালো লাগছে, বাট এখানে একটা সমস্যা রয়েছে। সেটা হচ্ছে দেখা যায় যে আমরা মাসে যতটা ইনকাম করছি তার অনেকটা বেশি টাকাই আমরা সেই ইন্স্যুরেন্সে অলরেডি দিয়ে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে চিন্তা করতে হয় যে মাস শেষে আমাদের হাতে অনেক কম টাকা আসছে। বাট যদি তোমরা চিন্তা করো যে পরবর্তীকালে যখন অসুস্থ হয়ে পড়বো বা কিছু, তখন ওই থোক টাকাটা আর আমাদেরকে দিতে লাগবে না, কারণ আমাদের প্রত্যেক মাসে মাসে ওই স্যালারি থেকে ওই আমাদের হেলথ ইন্স্যুরেন্সের টাকাটা নিয়ে নিচ্ছে। তো সেক্ষেত্রে দেখতে গেলে কিন্তু এটা অনেক বেশি সুবিধাজনক। আচ্ছা, বেশ কিছুক্ষণ ধরে তো আমরা শুধু এটাই আলোচনা করছি যে জাপানের মানুষ কতটা পরিমাণ তাদের শরীর স্বাস্থ্য নিয়ে ওয়াকিবহল, বা তারা কতটা সুন্দর হেলদি খাবারের প্রতি অ্যাডিক্টেড। কিন্তু আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে কেন তারা এত অ্যাডিক্টেড এবং আমরা নই। সেটা জানতে গেলে, সেটা বুঝতে গেলে আমাদেরকে কিন্তু সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চলে যেতে হবে। মানে সেই সময়টাতে জাপানের সিচুয়েশনের দিকে যদি খেয়াল করো, তাহলে বুঝতে পারবে ওই সময় কিন্তু প্রচুর পরিমাণে যক্ষ্মা, টাইফয়েড, এইরকম প্রচুর রোগ জাপানে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে হতে শুরু করে। ঠিক তারপর থেকেই যখন তারা অর্থনৈতিকভাবে একটু স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে শুরু করে, সেই সময়ে তারা যেমন ডেভেলপমেন্টের দিকে খেয়াল নিয়েছে, ঠিক সেরকমভাবে তারা খাদ্যাভ্যাসের দিকেও কিন্তু সেই রকমভাবেই নজর দিয়েছে। 1954-এ দ্য স্কুল লাঞ্চ অ্যাক্ট বলে একটা অ্যাক্ট চালু করা হয়। এই অ্যাক্ট চালু করার প্রধানত দুটো কারণ ছিল। একটা হচ্ছে সুষম এবং পুষ্টিকর খাদ্য যাতে প্রত্যেকটা স্কুলের স্টুডেন্টরা পেতে পারে, এবং 2 নম্বর হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে যাতে একটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় থাকে সেটার দিকে খেয়াল রাখা। প্রথমের দিকে শুধুমাত্র প্রাইমারি স্কুলের স্টুডেন্টদের জন্য এটা চালু করা হয়, কিন্তু তার 2 বছর পর মানে 1956-এ কিন্তু সব শ্রেণীর স্টুডেন্টদের জন্য এই ব্যবস্থাটা চালু করা হয়েছিল। এবং এখানকার প্রত্যেক দিনের খাবারে যেন 600 থেকে 700 ক্যালোরি থাকে সেটার দিকেও খেয়াল রাখা হয়। তোমরা জানলে অবাক হবে যে এই সেপ্টেম্বরে 11,000 পুরুষ এবং 83,000 নারী 100 বছরে পদার্পণ করেছে। ক্যান ইউ ইম্যাজিন যে তারা ঠিক কত একটা হেলদি লাইফস্টাইলের মধ্যে দিয়ে যায়, যার জন্য 100 বছর জাপানের মানুষদের কাছে কোনো ব্যাপারই না। 4 নম্বর, জাপানিজ ডায়েট। তো এই বিষয়টা জানতে গেলে আমাদেরকে একটা জিনিস প্রথমে মাথায় রাখতে হবে, জাপান কিন্তু একটা দ্বীপরাষ্ট্র। তার মানে এর আশেপাশে যা যা জায়গাগুলো রয়েছে সেগুলো সবই সমুদ্র দিয়ে ভরা। তো দেখা যায় যে এরা রেস্টুরেন্টে সুশি, সাশিমি এই রকমের হেলদি ফুড খেলেও বাড়িতে তো এগুলো সবসময় বানানো সম্ভব হয় না। তো সেক্ষেত্রে কিন্তু তারা বেশিরভাগই সামুদ্রিক মাছ, বা যেমন তার ভেতর রয়েছে টুনা, স্যামন, ম্যাকারেল, সার্ডিন, এইরকম প্রচুর সামুদ্রিক মাছ রয়েছে, যেগুলোকে কিন্তু তাদের প্রধান খাদ্যাভ্যাসের মধ্যে তারা সবসময় রাখে।
এইসব খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, যেটা কিন্তু তাদের বয়স ধরে রাখতে এবং তাদের চোখের জ্যোতি বাড়াতে ভীষণ পরিমাণে কাজ দেয়। এবং আমাদের দেশের স্ট্রিট ফুড সম্বন্ধে আমাদের যেটা ধারণা যে খুবই আনহেলদি এবং আনহাইজেনিকভাবে বানানো হয়, কিন্তু জাপানের ক্ষেত্রে কিন্তু সেই বিষয়টা অতটাও প্রযোজ্য নয়। জাপানে কিন্তু প্রত্যেকটা স্ট্রিট ফুডের যে দোকানগুলো সেখানেও অনেক বেশি হেলদি এবং হাইজেনিক খাবারগুলো কিন্তু ওরা বিক্রি করে থাকে। কিছুক্ষণ আগে তোমাদেরকে ওচার কথা বলছিলাম, তো সেই ওচা সম্বন্ধে আর একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি যে এই ওচার জিনিসটা কিন্তু এত পরিমাণে জাপানিজরা কনজিউম করে, তো যার জন্য এরা মনে করে যে এতে এদের বয়স কমে যায় এবং তার সাথে হার্টের যে সমস্যা দেখা যায় সেইগুলো এবং ক্যান্সার জাতীয় এইরকম জিনিসের থেকে এরা বিরত থাকে। এবং এই ওচাতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা শরীরকে ভালো রাখতে অনেক বেশি কাজ করে। জাপানিজ বাথিং কালচার, এই জিনিসটা একটা বেশ ইন্টারেস্টিং বিষয়। প্রধানত এটা দু রকমের, একটা হচ্ছে ওনসেন বা হট স্প্রিং, যেটাকেই বলো না কেন, প্রাকৃতিকভাবে গরম হয়ে আসা জলের মধ্যে এরা স্নান করে, এবং দ্বিতীয় পদ্ধতি হচ্ছে সেন্তো বা পাবলিক বাথিং ফেসিলিটি। তো এই জিনিসটা হচ্ছে কৃত্রিমভাবে গরম জলের একটা স্নান করার জায়গা ওরা তৈরি করে এবং সবাই মিলে সেই জায়গাটাতে স্নান করে। এবং অনেকেই আছে, সবসময় তো আর ওনসেন বা এই রকম জায়গায় যাওয়া পসিবল হয় না, তো সেই জন্য প্রত্যেকের ঘরে কিন্তু একটা করে বাথটাব দেখা যায়। এবং সাধারণত শোনা যায় যে প্রত্যেক জাপানিজরাই ওই রকম বাথটাবে গরম জলে, মানে ঈষদুষ্ণ গরম জলে শাওয়ার নিতে এরা বেশি পছন্দ করে। খানিকটা উষ্ণ গরম জলে স্নান করা হয়, সেক্ষেত্রে কিন্তু শরীরের যে ব্যথা বেদনা রয়েছে সেগুলো কিন্তু অনেকখানি কম হয়। তো যার জন্য এই জিনিসটাকে কিন্তু তাদের দীর্ঘায়ু লাভের একটা প্রধান অংশ হিসাবে তারা মনে করে। আর পার্সোনালি আমার ওপিনিয়ন যে জাপানিজ মানুষদের আরও বেশি লং লাইফের জন্য যে জিনিসটা সবথেকে বেশি এফেক্টফুল সেটা হচ্ছে ক্লিন এনভায়রনমেন্ট। জাপানের যে টোটাল ল্যান্ড এরিয়া সেটার প্রায় 70% কিন্তু বনভূমি দিয়ে আবৃত। তার মানে বুঝতে পারছো, শুধুমাত্র 30%-এ সাধারণ মানুষজন থাকে। সুন্দর পরিবেশ, একটা পরিষ্কার পরিচ্ছন্ন জলবায়ু একটা মানুষের জীবনযাপনের জন্য দরকার, সেটার জন্য কিন্তু জাপান একেবারে অনবদ্য। আমার নেক্সট টপিক হচ্ছে অ্যাক্সেস টু ক্লিন ওয়াটার। জাপানে এত সুন্দর পরিষ্কার স্বচ্ছ জল সব জায়গায় পাওয়া যায়। তোমাদেরকে আমি আগেও আমার একটা শর্টস ভিডিওতে দেখিয়েছিলাম যে জাপানে যে ছোট ছোট পার্কগুলো রয়েছে সেখানে পর্যন্ত খাওয়ার জলের ব্যবস্থা করা হয়েছে। আমি যে এই এতগুলো পয়েন্ট বললাম, এই সব কিছুর কিন্তু পেছনে যে জিনিসটা একেবারে না বললেই নয়, সেটা হচ্ছে জাপানিজ সরকারের অংশগ্রহণ। এই প্রত্যেকটা বিষয়েতেই তাদের এত সুন্দর ল অ্যান্ড রেস্ট্রিকশন রয়েছে, যার জন্য কিন্তু কোনো মানুষই কোনো খারাপ খাবার প্রোভাইড করা বা খারাপ জল প্রোভাইড করা বা কোনো এনভায়রনমেন্টের ক্ষতি করতে সেটা তারা পারে না। কারণ এত সুন্দরভাবে জাপানিজ সরকার পুরো বিষয়টাতে লক্ষ্য রাখে এবং নিজেদের যেটুকু তারা পারে সাধারণ মানুষকে সাহায্য করার সেটা তারা 100% করে। এখানে যেহেতু বয়স্ক মানুষেরা তাদের ফ্যামিলিদের সাথে সেরকম থাকে না, সেই জন্য প্রচুর ডে কেয়ার সেন্টার রয়েছে এবং একজন মানুষ স্বাবলম্বীভাবে একটা সুন্দর পরিবেশ এবং একটা সুন্দর প্রকৃতি অনুভব করতে পারে, সেই দিকে কিন্তু জাপান সরকার অনেক বেশি খেয়াল রেখেছে। এবং প্রত্যেক মাসে কিন্তু বয়স্ক মানুষদেরকে একটা ভাতা প্রদান করা হয়, যেটার মাধ্যমে কিন্তু তারা খুব স্বাচ্ছন্দ্যে তাদের জীবনের শেষ দিন পর্যন্ত কাটাতে পারে। এই তো গেল আমার আজকের ভিডিও। তোমাদের সবার আজকের আমার ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি জানিও। তোমাদের অনেকের এই বিষয়ে অনেক কোয়েরি ছিল, তো আমি আশা করি সেগুলোর খানিকটা উত্তর দিতে পেরেছি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু প্লিজ শেয়ার করে দিও, আর সাথে থেকেও পাশে থেকেও। এরকম নতুন নতুন ভিডিও আবার আমার চ্যানেলে আসতে থাকবে, তাই তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তারা ঝটপট একটু সাবস্ক্রাইব করে নিও, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে সেটা তোমাদের সবার কাছে পৌঁছে যায়। তো চলো তাহলে আজকে আমি আসি, তোমাদের সবার সাথে আবার কথা হবে আবার আমার নেক্সট ভিডিওতে। টাটা।